হাসতে হাসতে প্রকাশ ঘটাতেন বৈদগ্ধ্যের এপিক। কামু ও মানিক বন্দ্যোপাধ্যায়ের তুলনা নিয়ে কাউন্টার পয়েন্টস নামে যে বইতে আলোচনা করেছিলেন তা এখন দুষ্প্রাপ্য। নবনীতা দেবী শুধু অ্যাকিলিস আর রামের তুলনা করে থেমে যাননি, লিখছেন গৌতম চক্রবর্তী। সারা ভারতের সঙ্গে তাল মিলিয়ে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের ছাত্রছাত্রীরা যে কোনো দিন জয় শ্রীরাম উচ্চারণ করতে পারলাম না, তার মুখ্য কৃতিত্ব নবনীতা দেবসেনের। 90-এর দশকে তিনি আমাদের বিভাগীয় প্রধান এপিকের ক্লাস নিতেন। প্রথম দিনেই বুঝিয়ে দিতেন এপিক মানে শুধু রামায়ণ মহাভারত নয়, মূলত মৌখিক ঐতিহ্যের পরম্পরা বেয়ে ইলিয়াড ওডিসি থেকে রামায়ণ মহাভারত যা কিছু আমাদের কাছে পৌঁছেছে সেটাই এপিক। এগুলির মধ্যে কয়েকটি সাধারণ লক্ষণ আছে। রামায়ণের রাম, মহাভারতের ভীম অর্জুন বা ইলিয়াডের অ্যাকিলিস সকলেরই জন্ম আধি দৈবিকভাবে। রামায়ণ, ইলিয়াড, ওডিসি প্রতিটি জায়গাতেই আছে সমুদ্র লঙ্ঘনের চমৎপ্রদ এক বিবরণ। তার শিক্ষকতার কল্যাণে শ্রীরামচন্দ্রকে আজও এপিকের নায়ক ছাড়া পুরুষোত্তম বা অন্য কিছু ভাবা সম্ভব হয়ে উঠল না আমাদের। বাঙালি দুর্ভাগ্য সে নবনীতা দেবসেনকে মূলত রম্য রচনা, ভ্রমণ কাহিনীর লেখিকা হিসেবেই চিনল। এপিক, কামু ও মানিক বন্দ্যোপাধ্যায়ের তুলনা নিয়ে কাউন্টার পয়েন্টস নামে যে বইতে আলোচনা করেছিলেন তা এখন দুষ্প্রাপ্য। নবনীতা শুধু অ্যাকিলিস আর রামের তুলনা করে থেমে যাননি, তেলেগু ঐতিহ্যে সীতার দুঃখে ও রামের বিরোধিতায় কিরকম হাসি ঠাট্টা তাও তুলে এনেছেন তার বামাবোধিনী ও কয়েকটি উপন্যাসে। বস্তুত বাংলার মেয়েরাও যেসব সময়ে রামচন্দ্রের পক্ষ নেন তা নিয়ে মধ্যযুগের চন্দ্রাবতী রামায়ণ ঘেঁটে দেখিয়েছিলেন। তখনও এ শহরে সাইবার সভ্যতা আসেনি। ইংরেজি ভাষায় লেখা সেই নিবন্ধ গড়িয়াহাটের টাইপিস্টদের হাতে টাইপ হয়েছিল, মনে আছে। নবনীতা তো শুধু আমি অনুপমের মতো উপন্যাস লিখে থেমে থাকতে চাননি, তিনি ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী প্রবন্ধ সংকলনের লেখিকাও বটে। নবনীতা আসলে সংসারের রোজকার ছোট ছোট ঘটনায় জীবনরস খুঁজে পেতেন। তার দুই মেয়ে বাড়ির কানাইদাকে নিয়ে যে কত মজার গল্প সাজিয়েছিলেন পাঠক পাঠিকারা জানেন। আমি একবার বেশ বকুনি খেয়েছিলাম। বাঙালি লেখকদের মধ্যে কারা ভালো লেখেন বলতে গিয়ে মহাশ্বেতা দেবী, প্রতিভা বসু সকলের নাম করেছি, নবনীতাদির বকুনি, আশাপূর্ণা দেবীর নাম করবি না? মেয়েদের জীবন যে আপাত দৃষ্টিতে রান্নাঘরে থেকেও আরও বড় জায়গায় পৌঁছে যেতে পারে, উনি তার অন্যতম উদাহরণ। এভাবে ছোট ছোট কথায় শুধু সাহিত্য নয়, নারীবাদ ও অনেক কিছু নিয়েই তিনি আমাদের চোখ মেরে দেখতে শিখিয়েছেন। যেভাবে তিনি কৃত্তিবাস যুগের হয়েও তার সমসাময়িক কবিদের মানচিত্র থেকে স্বতন্ত্র, সেটাও মনে রাখতে হবে। তার কৃত্তিবাসী বন্ধু সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতার প্রতি একবার অনুযোগ প্রকাশ করে হাসতে হাসতে বলেছিলেন, বুঝেছিস তো মেয়েদের সম্পর্কে কি লেখেছে? কবিতা নাকি কবিতা রচনা করে তাকে? এটাই পুরুষের দৃষ্টিভঙ্গি। নবনীতা দাঁত মুখ খিচিয়ে তত্ত্ব কথা নয়, হাসতে হাসতে বৈদগ্ধ্যের প্রকাশ ঘটাতেন। হাসতে হাসতেই তো এক কাপড়ে ট্রাকে চড়ে তিনি অরুণাচল সীমান্তে ম্যাকমোহন লাইন ছুঁয়ে এসেছিলেন। বহু পরে তাওয়াং গোম্ফায় দুতলা প্রমাণ বুদ্ধমূর্তির আমার ওই ট্রাক বাহনে ম্যাকমাহনে বইয়ে বর্ণনা মনে পড়ছিল। তার ভাষায় আমিও বুঝেছিলাম আজানুলম্বিত ও ক্রমশ প্রকাশ্য শব্দ দুটির মানে। তখন বুঝিনি, পরে একাধিক কুম্ভ মেলায় রিপোর্টিং করতে গিয়ে বুঝেছি করুণা তোমার কোন পদ দিয়ে কাহিনীটির তাৎপর্য। একজন মহিলা হায়দ্রাবাদের সেমিনার থেকে শটান চলে এলেন কুম্ভ মেলায়। সেখানে আশ্রমের তাঁবুতে থেকে ভোর রাতে তিনি সঙ্গমের জলে স্নান করতে যাচ্ছেন, ডুব দিচ্ছেন প্রয়াত পিতা ও শ্বশুরমশাইকে স্মরণ করে, হাতে ভাসমান চটি। নবনীতার নারীবাদ কখনোই উচ্চকণ্ঠ ছিল না। ছোটখাটো অভিজ্ঞতার মাধুর্য বেয়ে তা পাঠকের কাছে পৌঁছে যেত। এই সরসতার আড়ালে ছিল হাসিমুখ এক তেজস্বিতা। অক্সফোর্ডে নীরদচন্দ্র চৌধুরীর বাড়িতে গিয়ে নবনীতা দেবসেন
উপস্থিত হয়েছিলেন। কোথায় পড়াও প্রশ্নের উত্তরে নবনীতার জবাব, যাদবপুর। নীরদবাবু তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, ওটা একটা ধাপ্পা, কি পড়াও? নবনীতার উত্তর, তুলনামূলক সাহিত্য। নীরদবাবুর ফের মন্তব্য, ওটা আরেকটা ধাপ্পা। নবনীতা শান্ত স্বরে বললেন, আমি ওটা পড়াই তো, ফলে জানি ওটা ধাপ্পা নয়। এই আলোচনায় সারাক্ষণ উপস্থিত ছিলেন অক্সফোর্ডবাসী ইতিহাসবিদ তপন রায়চৌধুরী। নবনীতা উঠে আসার পরে নীরদবাবুর জিজ্ঞাসা, মেয়েটা খুব দজ্জাল না? তপনবাবু হেসে বলেছিলেন, বিলক্ষণ, সে আর বলতে। নীরদবাবু, তপনবাবু কেউই আজ আর বেঁচে নেই। বাঙালিকে সরস বৈদগ্ধে হাসিয়ে সেই দজ্জাল মেয়েটিও চলে গেছেন আমাদের ছেড়ে পরলোকে।